হ্যালো বাচ্চো, তো আজকে আমরা ডিসকাস করুম আমরা অপটিক্স আলোক বিজ্ঞান পার্ট 40। তো পার্ট 38 এবং 39-এ আমরা আলোর অপবর্তন জিনিসটা শেষ হয়ে গিয়েছিল। তো এখন আমাদের আলোক বিজ্ঞানের লাস্ট টপিক, লাস্ট চ্যাপ্টার বা লাস্ট আলোচনার বিষয় এটা হলো সমবর্তন বা পোলারাইজেশন। ঠিক আছে, ওইটা নিয়ে আজকে ডিসকাস করুন। যদি কোনো রকমের ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর যদি কোনো রকমের অভিযোগ থাকে তাইলেও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো বেসিক্যালি সমবর্তন জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা কোনো তরঙ্গ, তির্যক তরঙ্গ না অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা আমরা সমবর্তন ধর্ম দিয়েই বুঝতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমি সমবর্তন জিনিসটা কি এটা আগে একটু বুঝাইয়া দিই, তারপর আমরা কোয়েশ্চেনে যাবো, ওইখান থেকে আনসার লেখা শুরু করব। তো সমবর্তন যে জিনিসটা, এটা বুঝতে গেলে আমরা প্রথম যান্ত্রিক তরঙ্গ থেকে আসি। যান্ত্রিক তরঙ্গ থেকে বলতে ধরো এটা আমাদের তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তো এখান থেকে আমরা দুইটা তরঙ্গ এরকমভাবে একটা আরেকটা তরঙ্গ যদি আমরা এরকমভাবে নিই, মানে জিনিসটা বোঝা যায় না, তো আমি জিনিসটা আরেকটু এক্সপ্লেন করি। এটা আমি প্রথমে দেখাই। ধরো এই হলো এক্স অক্ষ, হ্যাঁ একটা তরঙ্গ আমি প্রথমে এটা আঁকি যেটা হলো এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, আরেকটা হলো আমাদের এক্স অক্ষের সাথে লম্ব হবে, এটা হলো আমাদের এক্স অক্ষের সাথে লম্ব হবে। ঠিক আছে, এখন ঘটনাটা হলো কি, যদি আমরা এখানে একটা কার্ডবোর্ড ইউজ করি, এখানে আমরা একটা কার্ডবোর্ড ইউজ করুম, ঠিক আছে, যেটা শুধু এরকম ভাবে চিকন একটা ছিদ্র এটার মধ্যে বর্তমান, তাইলে কি হইব, যেটা তোমার এরকম ভাবে যাওয়ার কথা সেটা কিন্তু ছিদ্রের ভিতর দিয়ে যাইতে পারবো, কিন্তু যেটা তোমার এরকম ভাবে কম্পিত হচ্ছে এটা কিন্তু যেতে পারবে না, কারণ ছিদ্রটা এরকম ভাবে থাকায়। তো দেখো ছিদ্রটা এরকম ভাবে থাকায় কম্পনটা এরকম ভাবে ছিদ্রের মধ্য দিয়ে ইজিলি যেতে পারবো, কিন্তু এই ছিদ্রটার মধ্যে যে কম্পন যখন এক অক্ষের সমান্তরাল মানে এরকম ভাবে যাবে, তখন কিন্তু এদিক দিয়ে যেতে পারবে না পুরাটা ওয়েভ। মানে এই জায়গার মধ্যে ব্ল্যাক কালার, যেটা ব্ল্যাক কালারেরটা ব্লক হয়ে যাব, আর ব্লু কালার যেটা এটা তোমার পাস হয়ে যাবে। তো এটাই এলো যান্ত্রিক তরঙ্গের আমরা যেটা বলি সমবর্তন পরীক্ষা, যেটা এটা পরীক্ষাটাকে বলা হয় সমবর্তন পরীক্ষা। ঠিক আছে, এরকম ছিদ্রের মধ্য দিয়ে আলু তোমার বা ছিদ্রের মধ্য দিয়ে যান্ত্রিক তরঙ্গ যদি যেতে পারে তার মানে তার সমবর্তন ধর্ম বর্তমান, আর যদি না যেতে পারে তাহলে তার সমবর্তন ধর্ম বর্তমান না। ঠিক আছে, তো এটা আমি আরও এক্সপ্লেন করে বুঝাইয়া দেবো, তার আগে কোশ্চেনটা লেখানো। তো কোশ্চেন হইব আজকের আমাদের, প্রথমে কি কোশ্চেন লেখা যায়, যান্ত্রিক তরঙ্গের সমবর্তন ব্যাখ্যা করো। যান্ত্রিক তরঙ্গের সমবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো। ঠিক আছে,
যান্ত্রিক তরঙ্গের সমাবর্তন ব্যাখ্যা করো। তো এটা যদি আমরা পড়ি তাহলে আমরা পুরোটা সমাবর্তন পরীক্ষায় বুঝতে পারব। তো এখানের মধ্যে দেখো, যেটা আমি আগে বলেছিলাম, এটা আমি ফিগারটা এখানে ড্র করি। এখানে দুইটা কার্ডবোর্ড, এই হলো দুইটা কার্ডবোর্ড, তার মধ্যে এটা একটা ছিদ্র, এটা একটা ছিদ্র। এটার মধ্য দিয়ে এই তরঙ্গটা খুব ইজিলি যেতে পারবো, কিন্তু যে তরঙ্গটা আমাদের এরকমভাবে সমান্তরালে ওইটাই জায়গা পর্যন্ত যেতে পারবো। ঠিক আছে? তো এইখানে দেখো, দুটি কার্ডবোর্ড C1 ও C2 এর মাঝখানের অংশ কেটে দুটি খুব সূক্ষ্ম বা সরু রেখাচিত্র যথাক্রমে এ বি তৈরি করা হয়েছে। এটাকে নাম দাও C1, এটাকে নাম দাও C2। তাইলে দুটি কার্ডবোর্ড C1 ও C2 এর মাঝখানের অংশ কেটে এর মাঝখানের অংশ কেটে দুটি খুব সরু রেখাচিত্র, এ ও বি তৈরি করা হলো। এ ও বি তৈরি করা হলো। এই রেখাচিত্রটাকে নাম দিয়ে দাও এ আর বি। ঠিক আছে? দেন একটি সরু লম্বা তার, এখানে যে আমরা তরঙ্গটা দিলাম এটাকে নাম দিয়ে দাও ও, আর এই তরঙ্গটাকে বা এটাকে আমরা নাম দিয়ে দিই ই। মানে এটা একটা তার। তার মানে কি? গুণা বা যে কোনো মেটালের তার। ঠিক আছে? তাইলে একটি সরু লম্বা তার, একটি সরু লম্বা তার ও ই এর ই প্রান্তটি একটি দৃঢ় অবলম্বনের সঙ্গে আবদ্ধ করে একটি দৃঢ় অবলম্বনের সঙ্গে আবদ্ধ করে তারটিকে পরপর বি ও এ রেখাচিত্র দুটির মধ্য দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। তারটিকে পরপর বি ও এ রেখাচিত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। মানে এটার মধ্যে একটা তার শক্ত করে বেঁধে এই বি রেখাচিত্র এবং এ রেখাচিত্রের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার তারটির ও প্রান্ত ধরে সেটিকে ও এর সঙ্গে লম্বভাবে ঝাঁকানো হলো। এবার তারটির ও প্রান্তকে ধরে ও ই রেখা লম্বভাবে ঝাঁকানো হলো। এখন ফলে একটি তির্যক তরঙ্গ তার বরাবর ও ই অভিমুখে অগ্রসর হবে। ফলে একটি তির্যক তরঙ্গ
ফলে একটি তির্যক তরঙ্গ তার বরাবর ও ই অভিমুখে অগ্রসর হবে। তার বরাবর ও ই অভিমুখে অগ্রসর হবে। ঠিক আছে, এবার কি করা যায়, ও ই বরাবর এক্স অক্ষ ধরলে তারের কম্পনগুলির কম্পন হবে এক্স অক্ষের সাথে লম্ব অক্ষ বরাবর। তারের দৈর্ঘ্য ও ই বরাবর এক্স অক্ষ ধরলে তারের কম্পন হবে এক্স অক্ষের লম্ব অক্ষ বরাবর। এক্স অক্ষের সাথে লম্ব ওয়াই জেড বরাবর বা ওয়াই জেড তল বরাবর। তো এটা যদি আমরা এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, তাহলে এটা হইব জেড। ঠিক আছে, ওয়াই জেড তল বরাবর। এখন ও প্রান্তটিকে ধরে তারটিকে এলোমেলোভাবে অর্থাৎ ওয়াই জেড সমতলের যে কোনো দিকে কাঁপানো যেতে পারে। এবার তারটির ও বিন্দুকে ধরে ও এক্সের লম্বভাবে ওয়াই জেড তলে যে কোনো দিকে কাঁপানো যেতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে ও থেকে এর মধ্যবর্তী অংশে অবস্থিত তারের কণাগুলির প্রতিটির তির্যক কম্পনজনিত গতিবেগের ওয়াই ও জেড বরাবর দুটি লম্ব উপাংশ থাকবে। মানে এ বিন্দু পর্যন্ত তারটাকে আমরা এরকমভাবে বাঁকাই আর এরকমভাবে বাঁকাই বা একটু অ্যাঙ্গেল করে বাঁকাই, যেরকম খুশি এরকমই বাঁকাই না কেন, তার ও এক্স আর ও ওয়াই বরাবর দুইটা উপাংশ লম্ব উপাংশ বর্তমান থাকব। সেক্ষেত্রে ও থেকে এর মধ্যবর্তী অংশে, সেক্ষেত্রে ও থেকে এর মধ্যবর্তী অংশে অবস্থিত তারের কণাগুলির অবস্থিত তারের কণাগুলির প্রতিটির তির্যক কম্পনজনিত গতিবেগের দরুন প্রতিটির তির্যক কম্পনজনিত গতিবেগের দরুন ওয়াই ও জেড অক্ষ বরাবর দুটি লম্ব উপাংশ থাকবে। ওয়াই ও জেড অক্ষ বরাবর দুটি লম্ব উপাংশ থাকবে। মানেটা কি, এখান থেকে এখান অবধি তারকে আমরা যেরকমভাবে এলোমেলোভাবে ঝাঁকাই না কেন, তার এক্স ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর দুইটা লম্ব উপাংশ থাকবে। মানে তার যদি এরকমভাবে কাঁপায়, এরকমভাবে যায়, এরকমভাবে যায় বা এরকম যেরকমভাবে দুলাই না কেন, তার এই দুইটা অক্ষ বরাবর আমরা উপাংশ দুইটা নিতে পারুম বা থাকবো। যে কোনো ওয়াই এবং জেড অক্ষ বরাবর দুটি উপাংশ থাকবো। এবার কি করা যায়, এবার দেখো, প্রথমে C1 C2 কার্ডবোর্ড দুটিকে এমনভাবে ধরা হলো, এতটুকু উঠে আনো, তারপর আমি বাকি জায়গাটা লেখাই দিই।
প্রথমে C1 ও C2 কার্ডবোর্ড দুটিকে এমনভাবে ধরা হলো যেন এ ও বি দুটি রেখাচিত্রই y অক্ষের সমান্তরাল থাকে। এ ও বি দুটি রেখাচিত্রই y অক্ষের সমান্তরাল থাকে, মানে এই দুইটা রেখাচিত্রই y অক্ষের সাথে সমান্তরাল থাকে। দেন স্পষ্টত কম্পনের z উপাংশটি এ রেখাচিত্র দ্বারা প্রতিবিহিত হবে, কিন্তু y উপাংশটি বিনা বাধায় চলে যাবে। এখানে কম্পনের এই y উপাংশটা ইজিলি যাইতে পারবো, কিন্তু এই z উপাংশটা যাওয়ার সময় আটকে যাইতে পারতো না। তার মানে স্পষ্টতই কম্পনের z উপাংশটি এ রেখাচিত্র দ্বারা প্রতিবিহিত হবে এবং y উপাংশটি বিনা বাধায় এ ও বি রেখাচিত্রের মধ্য দিয়ে যেতে পারবে। ঠিক আছে, দেন সুতরাং ও এ অংশে তারের কম্পন যতই এলোমেলো হোক না কেন, এ বি অংশে শুধু তারের y উপাংশটি বর্তমান থাকবে। সুতরাং ও এ অংশে তার যতই এলোমেলো ভাবে কম্পিত হোক না কেন, এ বি অংশে তারের শুধু y উপাংশটি বর্তমান থাকবে। উঠে আনো, y উপাংশটি বর্তমান থাকবে। তারপর আরো কিছু লেখা আছে, মানে এটা পরীক্ষাটার জাস্ট বর্ণনা, এটা লিখতে লাগবে আমরা। তো এই পরীক্ষাটার দ্বারা কি বোঝা যায় যে আমরা এই কার্ডবোর্ড ইউজ করে তরঙ্গটাকে একটা দশায় বা একটা নির্দিষ্ট তল বরাবর পাঠাতে পারো, মানে যে এটা যে কোনো একটা নির্দিষ্ট দিকে থাকবো, এখানে এটা y অক্ষ বরাবর, আমরা চাইলে এটাকে z অক্ষ বা x অক্ষ বরাবরও পাঠাইতে পারি, জাস্ট কার্ডবোর্ডের পজিশনটা চেঞ্জ করলেই হবে। y উপাংশটি বর্তমান হবে। এলোমেলো কম্পনযুক্ত তির্যক তরঙ্গের কম্পনকে একটি নির্দিষ্ট অক্ষ বরাবর সীমাবদ্ধ করার এই ঘটনাকে বলা হয় সমবর্তন। এলোমেলোভাবে
কম্পিত তারের কম্পনকে একটি নির্দিষ্ট দিকে কম্পিত করার পদ্ধতিকে বলা হয় আমাদের সমবর্তন। দেখো চিত্রের মধ্যে ও এ পর্যন্ত তরঙ্গ কিন্তু ভীষণ এলোমেলো ছিল, কিন্তু ও এর পরে মানে এ বি পার্টে তরঙ্গ সব একটা নির্দিষ্ট দিকেই, যেটা ওয়াই অক্ষ বরাবর কম্পিত হলো। এখানে ও এ অংশের তির্যক তরঙ্গটি হলো অসমবর্তিত। এখানে ও এ অংশে তরঙ্গটি হলো অসমবর্তিত, কিন্তু আমরা এ রেখাচিত্রের দ্বারা এ বি অংশে সেটি সমবর্তিত তরঙ্গে পরিণত হয়েছে। এ রেখাচিত্রের দ্বারা এ বি অংশে এটি সমবর্তিত তরঙ্গে পরিণত হয়েছে। সমবর্তিত তরঙ্গে পরিণত হয়েছে, ঠিক আছে। কারণ এই অংশের তরঙ্গটি কেবল ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে, কারণ এই অংশে তরঙ্গটি কেবলমাত্র ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে, ঠিক আছে। বি রেখাচিত্রটিও যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, তাই এ বি অংশের ওয়াই অক্ষ বরাবর কম্পন বিনা বাধায় বি রেখাচিত্রের মধ্য দিয়ে অতিক্রম করতে পারবে, ঠিক আছে। বি রেখাচিত্রটিও যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, তাই এ বি অংশের কম্পন বিনা বাধায় বি রেখাচিত্রকে অতিক্রম করতে পারবে, ঠিক আছে। এই হলো আমরা কিভাবে অসমবর্তিত কম্পনকে কিভাবে সমবর্তিত কম্পনে পরিণত করুম। যান্ত্রিক তরঙ্গের বেলায় আমরা জাস্ট একটা কার্ডবোর্ড ব্যবহার করে অসমবর্তিত তরঙ্গকে সমবর্তিত তরঙ্গে পরিণত করতে পারি, ঠিক আছে। তবে আলোকের বেলায় অন্য পদ্ধতি ব্যবহার করতে হয়, কারণ কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, সেটা আমি পরে আবার ডিসকাস করুম। এখন দেখো এবার বি রেখাচিত্রটিকে যদি ও ই তারটির সাপেক্ষে 90 ডিগ্রি ঘোরানো হয়, এবার বি রেখাচিত্রটিকে ও ই অক্ষ বরাবর 90 ডিগ্রি ঘোরানো হয়, তাহলে কি হবে? 90 ডিগ্রি ঘোরানো হয়, তাহলে আমরা কি দেখা যাব? কম্পনের অভিমুখ যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, ও ই বরাবর 90 ডিগ্রি ঘোরানো হয়,
রেখাচিত্রটি জেড অক্ষের সমান্তরাল হয়ে যাবে, তবে রেখাচিত্রটি জেড অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, ব্ল্যাক পেন দিয়ে লিখি, ব্লুটা কালি খতম। এখন দেখো, স্পষ্টত তারের এ বি অংশের ওয়াই অক্ষ বরাবর কম্পন এবার বি রেখাচিত্র দ্বারা সম্পূর্ণ প্রতিহত হবে। স্পষ্টত এ বি অংশের ওয়াই অক্ষ বরাবর কম্পন, ওয়াই অক্ষ বরাবর কম্পন এবার বি রেখাচিত্র দ্বারা সম্পূর্ণভাবে প্রতিহত হবে। মানে এখন এটাকে যদি আমরা ঘুরে দিই তাইলে আর বি রেখাচিত্রের মধ্য দিয়ে কম্পনটা যাবে না। তো এটার জন্য চিত্রটা কেমন হইব, ওয়াই এক্স জেড, এখানে একটা কার্ডবোর্ড, আর এবার কার্ডবোর্ডটাকে 90 ডিগ্রি ঘুরানো হবে। তার মানে কার্ডবোর্ডের পজিশন এবার কিরূপ, এরকম। এই জায়গার মধ্যে হলো ছিদ্র, আগের ছিদ্র এই জায়গা, তো তরঙ্গ এরকমভাবে কম্পন ইজিলি যাওয়ার পর এই জায়গার মধ্যে আবার আটকিয়ে যাবে, প্রতিহত হবে। ফলে বিই অংশের তারটিতে কোনো কম্পন থাকে না, ফলে বিই অংশের তারটিতে কোনো কম্পন থাকে না। ঠিক আছে, অর্থাৎ তির্যক তরঙ্গটি বিই অংশ বরাবর অগ্রসর হতে পারে না। অর্থাৎ তির্যক তরঙ্গটি বিই অংশ বরাবর অগ্রসর হতে পারে না। বিই অংশ বরাবর অগ্রসর হতে পারে না। ঠিক আছে, এই জায়গার মধ্যে এবার এই কার্ডবোর্ডটাকে যদি আমি এরকমভাবে 90 ডিগ্রি রোটেট করে দিই তাহলে কি হইব, তাইলে তরঙ্গটা এ ছিদ্রের মধ্য দিয়ে তো যাবে, কিন্তু বি ছিদ্রের মধ্য দিয়ে যেতে পারবে না। উপরের আলোচনা থেকে স্পষ্ট বোঝা যায়, একটা কনক্লুশন লেখানো এখনই শেষ, তারপর আমরা জামুগা আমরা চ্যাপ্টার আলোর সমাবর্তনে। এটা যান্ত্রিক তরঙ্গের সমাবর্তন, যেটা শুধু তির্যক কম্পনের বেলায় হয়, অনুদৈর্ঘ্য কম্পনের বেলায় সমাবর্তন হয় না। কারণ কি, অনুদৈর্ঘ্য কম্পন আমাদের কার্ডবোর্ডে তখন আটকিয়ে যায়, তখন আর পাস হয় না। ঠিক আছে, তো দেখো এখানের মধ্যে উপর আলোচনা থেকে স্পষ্ট বোঝা যায়, তারের কম্পন যদি অনুদৈর্ঘ্য হয়, অর্থাৎ কম্পনের অভিমুখ যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, উপরের আলোচনা থেকে স্পষ্টতই বোঝা যায় যে কম্পন যদি অনুদৈর্ঘ্য হয়, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে এ ও বি রেখাচিত্রের কোনো অভিমুখেই ওই কম্পন
প্রতিহত হয় না। এক্স অক্ষের সমান্তরাল হয় তখন কি হয়? তখন এ ও বি রেখাছিদ্রের কোনো অভিমুখেই এ ও বি রেখাছিদ্রের কোনো অভিমুখেই তরঙ্গ প্রতিহত হয় না। ঠিক আছে, অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গটি ই বিন্দু পর্যন্ত বিস্তার লাভ করতে পারে না। অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গটি ই বিন্দু পর্যন্ত বিস্তার লাভ করতে পারে না। তাই বলা যায় অনুদৈর্ঘ্য তরঙ্গের কোনো সমাবর্তন হয় না। তাই বলা যায় অনুদৈর্ঘ্য তরঙ্গের সমাবর্তন হয় না। ঠিক আছে, এই হলো আমাদের সমাবর্তন প্রসেস বা সমাবর্তন জিনিসটা কি। মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ আমাদের কি বলে, তির্যক তরঙ্গ যেটা, এটা এ আর বি রেখাচিত্রের মধ্য দিয়ে পাস হয়, তার জন্য এটা সমাবর্তন সম্ভব। কিন্তু আমাদের যেই অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা এক্স অক্ষের সমান্তরাল থাকায় এ ও বি রেখাচিত্রের মধ্য দিয়ে পাস হয় না, তার জন্য তার সমাবর্তন সম্ভব নয়। তারপর হলো আমাদের আলোর সমাবর্তন বলতে কি বুঝো? সিম্পল একটা কোয়েশ্চন। একটি পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। একটি পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো। আলো যে সমাবর্তনটা সম্ভব আলোর, তা একটি পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করার কথা বলল। এখানে আলো সমাবর্তন কি? আলোর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো নির্দিষ্ট তলের উপর আলো গতিপথের অভিমুখের সঙ্গে আলোর গতিপথের অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত আলোর গতিপথের অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো নির্দিষ্ট তলের উপর কোনো নির্দিষ্ট তলের উপর একটি বিশেষ অক্ষ বরাবর আলোক তরঙ্গের একটি বিশেষ অক্ষ বরাবর আলোক তরঙ্গের একটি বিশেষ অক্ষ বরাবর আলোক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির কম্পনকে সীমাবদ্ধ করার ঘটনাকে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, আলোক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির কম্পনকে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির কম্পনকে সীমাবদ্ধ করার পদ্ধতিকে বলা হয় আলোর সমাবর্তন। এখন এটার মধ্যে
কিছু জিনিস ব্যাখ্যা করার মতো আছে। আলো জেনারেলি আমরা যেসব উৎস থেকে পাই, যেমন সূর্য, তারপর মোমবাতি, জোনাকি ইত্যাদি আলোক উৎস থেকে যখন আলো আমরা পাই, ওইটা অলরেডি অসমবর্তিত আলোই থাকে। ঠিক আছে, এটার মধ্যে আমরা তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুইটা উপাংশই এটার মধ্যে বর্তমান থাকে। কারণ কি, এটা আমরা তড়িৎ চুম্বকীয় চ্যাপ্টারে দেখলাম যে একদিকে যদি আমরা তড়িৎ ক্ষেত্র, আরেক দিকে যদি আমরা চুম্বক ক্ষেত্র রাখি পরস্পর লম্বভাবে, তাইলে তার সাথে লম্বভাবে মানে জেড অক্ষ বরাবর একটা তরঙ্গ তখন ছুটে যায়, যেটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অ্যান্ড আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। একমাত্র তড়িৎ চুম্বকীয় তরঙ্গই শূন্য মাধ্যমের মধ্য দিয়ে গমন করতে পারে। ঠিক আছে, তো ওইটার জন্যই এখন আমরা যদি কোনো এক্সপেরিমেন্টে যদি এরকম দরকার পড়ে যে আমরা আলোক তরঙ্গের চুম্বক ক্ষেত্রের যে পার্টটা, চুম্বক তরঙ্গটা আমরা ব্যবহারে অসুবিধার সৃষ্টি করলো, তাইলে আমরা চুম্বক ক্ষেত্রের পার্টটাকে আমরা বাদ দিতে লাগে, তখন আমরা কি করুম, আমরা সমাবর্তন প্রক্রিয়া ব্যবহার করে চুম্বক ক্ষেত্র পার্টটাকে আমরা বাদ দিতে পারুম। ঠিক আছে, সমাবর্তন প্রক্রিয়া ব্যবহার করে আমরা চুম্বক ক্ষেত্রটাকে বাদ দিতে পারুম। তো এই ক্ষেত্রে কি করতে লাগবে আমার, এই ক্ষেত্রে একটা পরীক্ষা যেটা বর্তমান, এটা হলো টুরমেলিন ক্যালাসের পরীক্ষা। এটা কি, টুরমেলিন ক্যালাসের পরীক্ষা। ঠিক আছে, টুরমেলিন ক্যালাসের পরীক্ষা। এখন এই পরীক্ষাটা কি দেখো, এটা একটা সিম্পল পার্ট। আমি আগে ফিগারটা এখানে ড্র করে দিই। এটা একটা ভেরি সিম্পল পরীক্ষা। দেখো, আলোক তরঙ্গ যখন টুরমালিন ক্যালাস মানে একটা ষড়ভুজাকার, কিভাবে আঁকি দেখো, এই হলো আমরা টুরমালিন ক্যালাস, যেটা ষড়ভুজাকৃতি হয়। আর তার সব থেকে বড় কর্ণ যেটা, এটা আমি তার অক্ষ বরাবর ব্যবহার করলাম। ঠিক আছে, এখানে এটা হলো আমরা C1 C2 C1 C2, যেটা আমরা আগের পরীক্ষায় ছিল ওইটা এখানে। এটা হলো M1 N1 M2 N2, M1 N1 M2 N2। ঠিক আছে, এই চিত্রটার মধ্যে অ্যাকচুয়ালি আমার যে অক্ষটা কিন্তু ঘুম পাড়ানো এরকমভাবে। ঠিক আছে, এই জায়গার মধ্যে অক্ষটা ঘুম পাড়ানো। তো আমার যেটা আছে এটা M2 এখানে আর N2 এদিকে, মানে M2 N2 আর এটা তো C2। ঠিক আছে, এবার দেখো আলোক তরঙ্গ চুম্বক ভেক্টরটা এই ক্যালাসের এই অক্ষের মধ্য দিয়ে যাওয়ার সময় এই জায়গার মধ্যে ব্লক হয়ে যাব। মানে এটা বুঝুম কিভাবে, আমরা যখন এদিক থেকে যখন চোখ রাখুন, ধরো এই জায়গার মধ্যে আমরা চোখ রাখলাম, চোখ রাখাতে কী হইব, আমরা যখন দেখুম, ধরো প্রথমে একটা ক্যালাস আমরা ব্যবহার করলাম, তখন আলোর উজ্জ্বলতা অ্যাজ ইট ইজ যা আছে তাই পাবো। ঠিক আছে, দ্বিতীয় ক্যালাসটাকে যদি সেমভাবে বসাই, আলোর উজ্জ্বলতা অ্যাজ ইট ইজ যা আছে তাই পাবো। কিন্তু প্রথম ক্যালাসটা বসানোর পর কি হইব, আলোর উজ্জ্বলতা একটু হ্রাস পাইব, মানে
তার কিছু তরঙ্গ ব্লক হয়ে যাব, যেটা আমরা আগের ফিগারে কার্ডবোর্ড এর মধ্য দিয়ে কিছু তরঙ্গ টোটালি আটকায়া গিয়েছিল। তো এখানে C2টা যখন আমরা ব্যবহার করব তখন তীব্রতার কোনো পরিবর্তন হবে না, আলোক তরঙ্গ যেরকম আছে এজ ইট ইজ, যা আমরা এইটা এই ক্লাসের পরে পাইতাম এই ক্লাসের পরে সেম পাবো। কিন্তু এটাকে যখন আমরা রোটেট করব ঘুরাম তখন কি হইব, এটাকে এরকম থেকে যখন এরকম করে দেবো 90 ডিগ্রি কোণ রোটেট করে দেবো তখন আমরা টোটালি অন্ধকার পাবো, মানে কোনো আলোই পাইতাম না। তার মানে কি এখান থেকে যে তরঙ্গটা এই লাল জায়গাটার মধ্য দিয়ে পাস হচ্ছিল, যখন এটা রোটেট করলাম তখন আর এটা পাস হয় না। তার মানে কি আলোক তরঙ্গেরও সমাবর্তন ধর্ম বর্তমান। এটা হইলো আমাদের এক্সপ্লেনেশন। এখন এটা একটু লেখানো খুব ইম্পর্ট্যান্ট এবং খুব মজাদার পরীক্ষা, একটা লেখলে আরও ইজি হয়ে যাব ব্যাপারটা। টুরমালিন ক্লাসের পরীক্ষা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। তাছাড়া এখান থেকে শর্ট কোয়েশন একটা দেওয়া থাকে যে অসমবর্তিত আলোকে কিভাবে সমবর্তিত করা যায়। তাহলে টুরমালিন ক্লাস পরীক্ষা দ্বারা অসমবর্তিত আলোকে সমবর্তিত করা যায়। এখানে এটা হলো এ বি, এটাও সেম এ বি। তাহলে টুরমালিন এক ধরনের ষড়ভুজাকৃতি ক্যালাস। টুরমালিন এক ধরনের ষড়ভুজাকৃতি ক্যালাস। পাতলা পাতের আকারে কাটা ক্যালাসটি প্রায় সম্পূর্ণ স্বচ্ছ পদার্থ হিসাবে আচরণ করে। পাতলা, ঠিক আছে, এটা অত্যন্ত পাতলা হয়। পাতলা পাতের আকারে কাটা ক্যালাসটি পাতের আকারে ক্যালাসটি সম্পূর্ণ স্বচ্ছ পদার্থ হিসাবে আচরণ করে। স্বচ্ছ পদার্থ হিসাবে আচরণ করে, ঠিক আছে। ষড়ভুজের দীর্ঘতম কর্ণটিকে ক্যালাসটির আলোকীয় অক্ষ বলা হয়। ষড়ভুজের দীর্ঘতম কর্ণটিকে ষড়ভুজের দীর্ঘতম কর্ণটিকে ক্যালাসের আলোকীয় অক্ষ বলা হয়, ঠিক আছে। লেখো এতটুকু পর্যন্ত। আলোকীয় অক্ষ বলা হয়। চিত্রে C1 ও C2 দুটি টুরমালিন ক্যালাসের পাতলা পাত এবং এদের আলোকীয় অক্ষ যথাক্রমে M1 N1 এবং M2 N2। চিত্রে C1 ও C2 হলো টুরমালিন ক্যালাসের পাতলা পাত, টুরমালিন ক্যালাসের পাতলা পাত এবং M1 N1 ও M2 N2 হলো এদের আলোকীয় অক্ষ, ঠিক আছে। এটা আমরা জানি। ও একটি সাধারণ আলোক উৎস। এখানে ও হলো একটি সাধারণ আলোক উৎস। ও হলো একটি সাধারণ আলোক উৎস। এই অবস্থানে চোখ রেখে ও এর দিকে দেখা হচ্ছে
এই ক্ষেত্রে ও ই বরাবর এক্স অক্ষ ধরা হয়। এটা আমরা আগের এক্সপেরিমেন্টের সাথেই ই, যেখানে আমরা চোখ রাখলাম, ই অবস্থানে চোখ রেখে ও আলোক উৎসকে দেখা হচ্ছে। এই ক্ষেত্রে ও ই অক্ষকে এক্স অক্ষ ধরা হয়। ও ই অক্ষকে এক্স অক্ষ ধরা হয়। ঠিক আছে, দেন কি করুম, প্রথমে ও এই রশ্মির গতিপথে C1 ক্যালাসটিকে এ অবস্থানে এমনভাবে বসানো হলো, প্রথমে ও ই রশ্মির গতিপথে C1 ক্যালাসকে এ বিন্দুতে বা এ অবস্থানে C1 ক্যালাসকে এটাকে এ বিন্দুতে বা এ অবস্থানে এমনভাবে বসানো হলো যাতে কি হয়, এর আলোকীয় অক্ষ এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে থাকে। এর আলোকীয় অক্ষ কোনটা? আলোকীয় অক্ষ হলো আমাদের M1 N1, M1 N1 এক্স অক্ষের সাথে লম্বভাবে থাকে। ঠিক আছে, এইভাবে ক্যালাসটিকে বসালে উৎস থেকে চোখে পৌঁছানো আলোর উজ্জ্বলতা খানিকটা হ্রাস পেতে দেখা যায়। এইভাবে ক্যালাসটিকে বসালে উৎস থেকে নিঃসৃত আলোর তীব্রতা কিছুটা কমতে দেখা যায় যখন আমরা এই বিন্দু থেকে ও উৎসের দিকে তাকাই। তখন ও এই ঘূর্ণনকের সাপেক্ষে ক্যালাসটিকে ঘুরানো হতে থাকলেও উজ্জ্বলতার আর কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। ও ই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ক্যালাসটিকে ঘোরানো হলে মানে আমরা যদি এখন C1 ক্যালাসটিকে যদি আমরা ঘুরাই, তাইলেও আমরা তার আলোর তীব্রতার কোনো হ্রাস হয় না। ঘুরানো হলে আলোর তীব্রতার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। মানে এই C1 ক্যালাসটাকে যদি আমরা ঘুরাই, তাইলে এখান থেকে দেখার সময় আলোর তীব্রতার কোনো পরিবর্তন হয় না। এবার C1 ক্যালাসটিকেও ও এই রশ্মির গতিপথের উপর C2 ক্যালাসটাকে আবার ও এই রশ্মির গতিপথের বি বিন্দুতে বসানো হল। এবার C2 ক্যালাসটিকেও ও এই রশ্মির গতিপথের এবার C2 ক্যালাসটিকেও ও এই রশ্মির গতিপথের
বি বিন্দুতে বসানো হলো। ঠিক আছে, C2 ক্যালাসটিকে এখন বসালাম যেন C1 C2 উভয়ই বসানো হলো। এখানে একটু লেখা তো C1 ক্যালাসটিকে ও এই রশ্মির গতিপথের বি বিন্দুতে এমনভাবে বসানো হলো যাতে C1 ও C2 ক্যালাসের আলোকীয় অক্ষ C1 ও C2 ক্যালাসের আলোকীয় অক্ষ যেটা আমরা ধরি M1 N1 ও M2 N2 উভয়ই আমরা OE রেখার বা OE অক্ষের বা OX অক্ষের সাথে লম্ব হয়। ঠিক আছে, ক্যালাসটাকে আমরা এরকমভাবেই বসাইলাম যাতে দুইটা ক্যালাসের অক্ষ আমাদের OX অক্ষের সাথে লম্বভাবে হয়। দেন এখন লম্বভাবে হয়, বাস। এখন দেখা যায় যে C2 ক্যালাসটির বসানোর আগে আলোর উচ্চতা যা ছিল, দেখা যায় যে C2 ক্যালাসটি বসানোর আগে আলোর উজ্জ্বলতা C2 ক্যালাসটি বসানোর আগে আলোর উজ্জ্বলতা যা ছিল, C2 ক্যালাসটি বসানোর পর C2 ক্যালাসটি বসানোর পর আলোর উজ্জ্বলতা একই রইল। বসানোর পর আলোর উজ্জ্বলতা একই রয়ে গেল। ঠিক আছে, মানে C1 আর C2 দুইটা ক্যালাস উজ্জ্বলতা সেম রয়ে গেল। ঠিক আছে, তারপর এখানে কি লিখছি, দেখা যায় যে C2 ক্যালাসটি বসানোর আগে আলোর উজ্জ্বলতা যা ছিল, C2 ক্যালাসটি বসানোর পর আলোর উজ্জ্বলতা একই রয়ে গেল। এখন আরও লেখা আছে, এই লেখাটাও লেখানো, তাইলে এটা শেষ হয়ে যাব, মানে পরীক্ষাটা চ্যাপ্টারটা না। এরপর OE ঘূর্ণন অক্ষের সাপেক্ষে C2 ক্যালাসটিকে OE ঘূর্ণন অক্ষের সাপেক্ষে C2 ক্যালাসটিকে বি বিন্দুর চারিদিকে ধীরে ধীরে ঘোরালে বি বিন্দুর চারিদিকে ধীরে ধীরে ঘোরালে কি দেখা যায়? দেখা যায় আলোর উজ্জ্বলতা ক্রমশ কমছে। দেখা যায় আলোর উজ্জ্বলতা ক্রমশ কমছে। অবশেষে C2 এর আলোক অক্ষ যখন C1 আলোক অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, অবশেষে C2 এর আলোকীয় অক্ষ যখন C1 এর আলোকীয় অক্ষের সাথে
C1 এর আলোকীয় অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে, তখন আলোর উজ্জ্বলতা আর দেখা যায় না। অর্থাৎ যখন M2N2 আলোক অক্ষ Z অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ যখন M2N2 আলোক অক্ষ Z অক্ষের সমান্তরাল হয়, মানে এই চিত্রটা বি নাম্বার বা সেকেন্ড চিত্রটা, এই চিত্রটা Z অক্ষের সমান্তরাল হয়, তখন আর উৎস থেকে কোনো আলোয় চোখে এসে পৌঁছায় না। তখন আর কোনো আলোই উৎস থেকে চোখে এসে পৌঁছায় না। এই হলো আমাদের পরীক্ষা। ঠিক আছে, C2কে আরও ঘোরানো হলে উজ্জ্বলতা আবার বাড়তে থাকে। এখন এটা এরকম আছে, এটা যদি আরও ঘুরাই তাহলে ধীরে ধীরে ঘুরাতে ঘুরাতে আবার এরকম আমরা এক অক্ষের সাথে যখন লম্বভাবে অবস্থান করব, তখন আবার আলো তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এখন M2N2 আলোকীয় অক্ষকে আরও ঘোরানো হলে, M2N2 আলোকীয় অক্ষকে আরও ঘোরানো হলে আলোর তীব্রতা ক্রমশ বৃদ্ধি পায়, এবং যখন ঘূর্ণন 180 ডিগ্রি হয়, তখন আলোর তীব্রতা পূর্বের সমান হয়ে যায়। আলোর তীব্রতা পূর্বের সমান হয়ে যায়। ঠিক আছে, এই হলো আমরা আলোর সমাবর্তন ধর্মের পরীক্ষা। বোঝা গেল? এখন এটার ব্যাখ্যা আর সিদ্ধান্ত আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এখন পরীক্ষাটা তো বোঝা গেল যে একটা ক্যালাসের মধ্য দিয়া যেরকম আলোর যে উপাংশ আমরা জানি, একটা এরকম একটা এরকম, ধরো এদিকে তড়িৎ ক্ষেত্র, এদিকে চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, বা এদিকে ধরি তড়িৎ ক্ষেত্র, এদিকে ধরি চুম্বক ক্ষেত্র। তো এটা যখন আলোক তরঙ্গটা যায় টুরমালিন ক্যালাসের মধ্য দিয়ে যাওয়ার সময়, এই যে তড়িৎ ক্ষেত্র পার্টটা এটা তো ইজিলি গমন করে যায়, কিন্তু চুম্বক ক্ষেত্র পার্টটা তখন এদিকে টুরমালিন ক্যালাসের মধ্য দিয়ে আর যেতে পারে না, এটা ব্লক হয়ে যায়। তার মানে আলোক তরঙ্গের এদিকের পার্ট মানে টুরমালিন ক্যালাসের ডান দিকের পার্টের আলোর তীব্রতাটা একটু কম থাকে ঠিকই, কিন্তু এটা চুম্বক প্রভাব মুক্ত, মানে এটার মধ্যে কোনো চুম্বকের উপাংশ থাকে না, মানে চুম্বকের পার্টটা টোটালি আমরা ব্লক হয়ে যায় কিসের মধ্যে? টুরমালিন ক্যালাসের মধ্যে। তার মানে আমরা এই পদ্ধতি প্রয়োগ করে বা এই পরীক্ষার সাহায্যে আলোর সমাবর্তন আমরা ঘটাইতে পারি। আর সমাবর্তন ঘটিয়ে আমরা লাভটা কি? আমরা আলোর সমাবর্তন ঘটিয়ে আমরা আলোর তরঙ্গ থেকে চুম্বকের উপাংশ বা চুম্বকের পার্টটা আমরা রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা দুইটা কোয়েশ্চেন আলোচনা করলাম। একটা হলো যান্ত্রিক তরঙ্গের কিভাবে সমাবর্তন হয়, আরেকটা হলো সেমভাবেই আলোক তরঙ্গের কিভাবে সমাবর্তন হয়।
তো আলোক তরঙ্গের এই সমাবর্তন পরীক্ষার সিদ্ধান্ত ফলাফল নিয়ে আমরা আরেকটা ভিডিওতে দেখা করুম, যেটা নেক্সট ভিডিও। আশা করি নেক্সট ভিডিওতে একটু লেন্দি হইলেও চ্যাপ্টারটা শেষ করার চান্স আছে, ঠিক আছে। তো যতটুকু পারি নেক্সট ভিডিওতে শেষ করার ট্রাই করুম। তো নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাইবা। বারবার ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো না, ইমার্জেন্সি কোনো দরকার থাকলেই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে। তো আজকে থাক, আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। ততক্ষণের লেগে টাটা।